হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা খেমজোনা এপিসোড 9 এক্সপ্লেন করব। আর এই এপিসোডটা অনেক বেশি ইমোশনাল, সো কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশনের ভিতরে চলে যায়। এপিসোড 9-এর শুরুতে আমরা দেখি গ্র্যান্ডমা সি প্রাণকে মিষ্টি দেয়। প্রাণ বলে ওটা বেশি টেস্টি হয়ে গেছে, তুমি ছোটবেলা থেকে আমার জন্য বানিয়ে এসেছ। প্রাণ সেটা খায়। তারপর আমরা দেখি সে অনেকটা আপসেট হয়ে যায়। এরপরে প্রাণ বলে আমি দাদাজির আত্মাদের সঙ্গে লড়াই করতে সাহায্য করেছি, কিন্তু কখনোই কিছু ভালো করিনি। আমি ভালো নই, আমি তার সমতুল্য হতে পারিনি। তখন গ্র্যান্ডমাসি বলে সমান হওয়ার দরকার নেই, কেউই জন্ম থেকে মাস্টার হয়ে আসে না। গ্র্যান্ডমাসি প্রাণকে জড়িয়ে ধরেন। প্রাণ বলে আমি এখন আর সেই ছেলেটা নই। গ্র্যান্ডমাসি বলে যখন তুমি সেমন হয়ে যাবে আমি তোমাকে জড়িয়ে ধরতে পারবো না। প্রাণ বলে আপনি আমাকে কাঁদিয়ে ফেলবেন না, প্লিজ বন্ধ করুন। গ্র্যান্ডমা সি বলে কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, আমার সামনে তুমি দুর্বল হতে পারো। প্রাণ তাকে জড়িয়ে ধরে, তারপর বলে মা আমাকে সেমন হতে দেখেনি, কিন্তু আমি আপনাকে প্রাউড ফিল করাতে চাই। গ্র্যান্ডমা সি বলে আমি তো আগে থেকেই তোমার উপর প্রাউড ফিল করি, মনে হচ্ছে তোমার ভাইটাল শক্তি হারিয়ে গেছে, আমি সেটা ফিরিয়ে আনবো। গ্র্যান্ডমাসি এরপর একটা মন্ত্র পড়া শুরু করে, তারপরেই প্রাণ কেঁদে ওঠে। আর হ্যাঁ, এতক্ষণ প্রাণ আর গ্র্যান্ডমাসি সিনটা ছিল সেটা একেবারে কাল্পনিক ছিল। প্রাণ তার আগের কথাগুলো মনে পড়ে যায়। এরপরে আমরা প্রেজেন্টে দেখি প্রাণ মিষ্টি খাওয়ার পরে তার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। সে ঠিক মতো দাঁড়াতে পারে না, তার চোখ মুখ থেকে রক্ত পড়তে থাকে। আর তার কিড সার্ভেন্টসটা তাকে দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর শুধু তাকে ডাকতে থাকে। এইদিকে প্রাণ বলে যে যাও আগে খেমকে বাঁচাও। তারা খেমের কাছে চলে যায় আর ওইদিকে স্টেশনে বসে জেট খেমকে কল দেয়। এরপরে বলে যে কেন খেম কল ধরছে না। আচ্ছা চান, তোমার কি কিছু অনুভব হচ্ছে? চান বলে আমি নিশ্চিত নই, তবে মনে হচ্ছে খেমের আশেপাশে হয়তো অন্ধকার ঘিরে আসছে, আবার কল করো। ঠিক তখনই কেসম মঙ্ক গাড়ি নিয়ে আসে। কেসম মঙ্ক বলে আমার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে, তাই আমি গাড়ি চালিয়ে এলাম। আমাদের যত দ্রুত ওই দিকে যেতে হবে। অন্যদিকে আমাদেরকে খেমের সিন দেখানো হয়, যেখানে রামপো খেমকে বলে এখন সময় এসে গেছে। সে খেমের ওপর আক্রমণও করে। এরপরে রামপো আরো বলে আমি তোমার এবং তোমার পরিবারের দ্বারা আমার সাথে হওয়া সবকিছুর প্রতিশোধ নিব। এরপরে আমরা দেখি খেমের হাতে যে ধাগা বাঁধা ছিল সেই সুতাটা আর কি ছিঁড়ে পড়ে যায়। খেম বহু বছর আগেই স্মৃতিতে হারিয়ে যায়। আমরা দেখি আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটা প্রিন্সেস, তার নাম হচ্ছে কাওয়ান। কাওয়ানের দাসী তার মাকে ডাকে। তার মা এসে বলে তুমি কি করছো, তুমি সাহায্য কেন নিলে না? কাওয়ান বলে আমি এগুলো পড়তে পছন্দ করি না। তখন তার মা বলে তোমার বাবা তোমাকে দেখতে চান, সুন্দরভাবে তৈরি হয়ে যাও, এরপর আমি তোমার জন্য ফুলের মালা পরাবো। এরপরে প্রিন্সেসের মা তার চুলে ফুল গুছিয়ে দেয় যাতে ম্যাডাম খুশি হন। তখন কাওয়ান বলো এখন তো সে মা হতে যাচ্ছে, তো তার হয়তো রাগ থাকবে না, তাই না? তখন তার মা বলে এভাবে কথা বলা ঠিক নয়, যদি তোমার বড় মা শুনতে পারে তাহলে অনেক রেগে যাবে। আর আমরা দেখি খেম এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তার মাকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় রাজসভাতে। আসলে রাজার তিনটা ওয়াইফের মধ্যে বড় ওয়াইফের বাচ্চা হয়নি এখনো। আর আগে যতবারই সে প্রেগনেন্ট হয়েছিল কোনো না কোনোভাবে তার মিসক্যারেজ হয়ে গেছিলো। তো এইবার রাজা অনেক বেশি খুশি আর অনেক বেশি টেনশন তাকে নিয়ে, তাই সে জ্যোতিষীকে বারবার জিজ্ঞেস করে যে ছেলে হবে না মেয়ে হবে। এরপরে জ্যোতিষী বলে আমার মনে হবে আপনার পুত্র সন্তান হবে। এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর কাওয়ান বলে তাহলে আমার ছোট ভাই আসছে। ঠিক তখনই জ্যোতিষী আবার বলে যে আমার মনে হচ্ছে 2টা সন্তান আসবে। তারপরে রাজা বলে 2টা সন্তান মানে তার মানে আমার ওয়াইফের টুইন্স বেবি হবে। তখনই হুট করে কেউ একজন দৌড়ে আসে আর বলে কাল রাত থেকেই রামপুর অবস্থাটা ঠিক ছিল না, তাই আমি বাধ্য হয়ে ডাক্তারকে নিয়ে এসেছি, আর সে বলেছে সে গর্ভবতী। এরপরে রাজা বলেন আপনি কি এটাই বলেছিলেন? তখন জ্যোতিষী বলে হ্যাঁ। রাজা গিয়ে রামপুর কাছে যায়। এরপরেই আমরা দেখি ম্যাডাম অনেক রেগে যায়। কাওয়ান বলে তাহলে তো আমার 2 ভাই হবে। খেম তাদের দিকে তাকিয়ে থাকে। রাজা কোনো কাজে বেরোতে যান। এরপরে আমরা দেখি
ম্যাডাম বলে, আপনি কি সন্তানের কাছে থাকবেন না? রাজা বলে, আমার কাজটা অত্যন্ত জরুরি, ওপর থেকে আদেশ এসেছে। ম্যাডাম বলে, মনে হচ্ছে রামপু ঠিক নেই, সে 21 বছরে প্রথমবার মা হচ্ছে, হয়তো এখন সে একা থাকতে পারবে না। কিন্তু তখনই রামপু উপস্থিত হয়। সে রাজার জন্য একটা উপহারও নিয়ে আসে। এরপরে রাজা বলেন, আমার খুব ভাগ্য ভালো, এমন স্ত্রী আছে যারা একে অপরকে ভালোবাসে। তোমরা দুইজনই নিজেদের খেয়াল রেখো, তুমি আমার পুত্রের মা হতে যাচ্ছ। এরপরে আমরা দেখি রাজা রামপুকে ভালোবাসার নজরে দেখে আর অনেকটা যত্ন সহকারে দেখতে থাকে। এটা দেখেই ম্যাডাম অনেক রাগ হয়ে যায়, পছন্দ করে না। এরপরে আমরা দেখি রাজা চলে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় ম্যাডামের মনে পড়ে যখন রাজা এসেছিল এবং জিজ্ঞেস করেছিল কি হয়েছে, তখন সে বলেছিল জ্বর আছে, এটা স্বাভাবিক। তখন রাজা বলে, গতবারও তুমি তাই বলেছিলে, তারপর আমার সন্তান চলে গিয়েছিল। এরপরে রাজা দাসকে ডাক দেয় আর বলে, ডাক্তারকে আনো। তখন সে বলে, আমি ওকে দেখিয়েছি, আমাদের ছেলে নিরাপদ আছে, এটা আমার তৃতীয় সুযোগ, তাই তুমি চিন্তা করো না। রাজা বলে, তুমি আমার প্রথম স্ত্রী, এখন আর তরুণ নও, আশা করি আমাদের সন্তান ঠিক থাকবে, নিজের যত্ন রেখো, এটা হতে পারে তোমার শেষবারও, এখন তুমি বিশ্রাম করো, আমাদের পুত্রের জন্য এটা ভালো হবে। এরপরে ম্যাডাম বলে, আপনি কি আজ রাতে এখানে থাকবেন? রাজা বলে, আমার কাজ শেষ করতে হবে, তুমি বিশ্রাম নাও। এরপরে রাজা সেখান থেকে চলে যায় আর ম্যাডাম বলে, কাজ নয়, তুমি তো রামপুর কাছে যাচ্ছ। অন্যদিকে জেট আর চান কেসম মংকে নিয়ে বাড়ি ফিরে আসেন। সে এসে মাস্টারকে দেখে অনেক টেনশনে পড়ে যায়, কারণ মাস্টার অজ্ঞান হয়ে পড়েছিল। তখন কেসম মঙ্ক বলে, সরে যাও। এরপরেই সে একটা মন্ত্র পড়ে প্রাণকে সুস্থ করে। প্রাণ জেগে ওঠে। চান জিজ্ঞেস করে, কি হয়েছে, খেম কোথায়? প্রাণ খেমের দিকে দৌড়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় কিড সার্ভেন্টসরা পুকুরের কাছে যায় এবং তারা পুকুরে নেমে খেমকে জাগানোর অনেক চেষ্টা করে। এইদিকে খেম আবার ভীষণ দেখে, যেখানে প্রিন্সেস রামপুর পেটে হাত দেয়। এটা দেখে সে জিজ্ঞেস করে, আচ্ছা সে কি ঠিক আছে? রামপু বলে, হ্যাঁ ঠিক আছে, সে নড়ছে, মানে সে খুবই শক্তিশালী। সে তার বোনের সাথে দেখা করার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে থাকে, কারণ এরপরে এই প্রিন্সেসের মা প্রিন্সেসকে বাইরে খেলতে পাঠায়। এরপর তাদের মধ্যে কিছু কথা হয়। রামপু বলে, আমি চাই আমার ছেলে তোমার মেয়েটির মতো অনেক বুদ্ধিমান হোক আর অনেক চালাক হোক। যদি সে মেয়ে হতো তাহলে রাজা অনেক বেশি ভালোবাসতেন। তখন প্রিন্সেসের মা বলে, এই সৌভাগ্যর অংশটা আমারই হওয়া উচিত, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমার ভাগ্য। রামপু বলে, আমি তোমার অবস্থা বুঝি, কিন্তু আমি ম্যাডামকে বলেছি আমার ছেলে আমার মতোই দাস হবে, সে কখনোই তাদের সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে না। তারপর প্রিন্সেসের মা বলে, এটাই তোমার ইচ্ছে, কিন্তু তুমি রাজার ছেলেকে জন্ম দেবে। রামপু বলে, আমি শুধু আমার প্রেমকে নিয়ে থাকতে চাই। প্রিন্সেসের মা বলে, তুমি তো এখনো অনেক যুবতী, রাজার সেবাকে তুমি প্রেম মনে করো? রামপু বলে, তাহলে এটা কি হতে পারে? আমার মতো এক দাসীর জন্য এটা কি অনেক বড় ব্যাপার না? তখন প্রিন্সেসের মা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি শুধু তোমাকে সতর্ক করছি, ভেবে দেখো তুমি কি বেছে নেবে, রাজাকে না নিজের জীবনকে? তোমার জানা আছে যে কেউ আছে যে তোমার ছেলেকে দেখতে চায় না। ঠিক তখনই একটা দাসী এসে বলে, মালিকিন, ম্যাডাম সন্তানের প্রসব করতে চলেছেন। এরপরে আমরা দেখি ম্যাডামের সন্তান হয়, কিন্তু দাসী তার কাছ থেকে শিশুটাকে দূরে নিয়ে যায়। আরেক দাসী জিজ্ঞেস করে, কি হয়েছে, শিশুটা কাঁদছে না কেন? তখন দাসী বলে, শিশুটি শ্বাস নিচ্ছে না। এরপর ম্যাডাম বলেন, তুমি কি বলতে চাচ্ছ? দাসী আবারও জানায়, বাচ্চাটি শ্বাস নিচ্ছে না। এরপরে সবাই বুঝতে পারেন সে মরা বাচ্চা জন্ম দিয়েছে। এতে ম্যাডাম অনেক ভেঙে পড়ে আর বলতে থাকে, আমার ভাগ্য এতটাই খারাপ কেন? এইসব কথা বাহির থেকে রামপু আর প্রিন্সেসের মা শুনতে পারেন, আর ওইদিকে ম্যাডাম অঝরেই কান্না করতে থাকে। এরপরে আমরা দেখি রামপু তার আর তার সন্তানের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। রামপু বাড়িতে একটা ছেলে জন্ম দেয়। তারপরেই প্রিন্সেসের মা বলে, তুমি কি ঠিকভাবে ভেবে নিয়েছ? রামপু বলে, হ্যাঁ আমি ভেবেছি, তুমি যা জানতে চেয়েছিলে আমি তাই ভেবেছি। আমি রাজাকে ভালোবাসি না, নিজেকেও ভালোবাসি না, কিন্তু আমি এই সন্তানটাকে অনেক বেশি ভালোবাসি। তারপর কান অর্থাৎ প্রিন্সেসের মা বলে,
তাহলে আমি কাউকে বলবো বাড়ির পিছনে অপেক্ষা করতে এবং সবাইকে বলবে তোমার ছেলেটাও ম্যাডামের ছেলের মতো এই পৃথিবীতে থাকলো না। তখন রামপু বলে আচ্ছা ঠিক আছে। তখন আমরা দেখি রামপু তার শিশুকে বলে তোমার জীবন ভালোভাবে যত্নে রেখো, অনেক বেশি শক্তিশালী হও, আমাকে তুমি ক্ষমা করো, এটাই আমাদের ভাগ্য। রাতে রামপু ছদ্মবেশে তার সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে আর এর মধ্যেই পথের মধ্যে ধরে ফেলে ম্যাডাম আর ম্যাডামের সঙ্গীরা। এরপরে বলে আমি শুনেছি তোমার শিশুর ব্যাপারে, তুমি কেন আমার সাথে নেই? ঠিক তখন সাই বলে আমি ওষুধ আনতে গিয়েছিলাম। এরপরে ম্যাডাম জিজ্ঞেস করে এটা তোমার সাথে কে আছে? সাই বলে আমার আত্মীয়, কাজের জন্য এসেছে। এরপরেই ম্যাডাম তার দাসীদের বলে ওদেরকে ধরে নাও। এরপরেই সে রামপুকে দেখে ফেলে আর বলে তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি রাজাকে খুশি করতে চাও, যখন সে ফিরে আসবে তখন তোমার সন্তান আমাকে দাও। তখন রামপু বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু সে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেয় আর অন্যদিকে সে সাইকেও হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে রামপু অঝরে কান্না করতে থাকে। ঠিক তখনই ম্যাডাম বলে এটা একজন দাসীর সন্তান, কেবল আমার সন্তান রাজপুত্র বলে অভিহিত হবে। তারপর সে তার বাচ্চার জন্য কান্না করতে থাকে। সে বলে আমি এখান থেকে চলে যাব, কোনোদিনও আসবো না। অন্যদিকে একজন দাসী এসে প্রিন্সেসের মাকে বলে রামপু এসেছিল, হঠাৎ করেই আমি তাকে খুঁজে পাচ্ছি না। এরপরে প্রিন্সেসের মা তাদেরকে খুঁজতে যায় আর এইদিকে প্রিন্সেস সব কিছু দেখে ফেলে। এরপরে ম্যাডাম বলে তুমি আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবার চেষ্টা করেছ। রামপু বলে এটা সত্য নয়, আমি আমার প্রতিজ্ঞা পালন করব, আমার ছেলে দাস হবে। তুমি তো তোমার ছেলেকে হারিয়েছিলে, তাই তো তুমি আমার যন্ত্রণা বুঝবে, আমাকে আমার ছেলে দিয়ে দাও। এরপর ম্যাডাম বলে আমি তো চাই তুমি আমার কষ্ট বুঝো, যদি আমার ছেলে না থাকে তোমারও থাকবে না। তখন সে শিশুটিকে নদীতে ফেলে দেয় আর রামপু তখন চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই প্রিন্সেসের দিকে সবাই তাকায় আর ঠিক তখন তার মা এসে তাকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে রামপুর সাহায্যের জন্য চিৎকার করে আর কাঁদতে থাকে, কিন্তু কেউ তার সাহায্য করে না। এরপর ম্যাডাম বলে ওকে নিয়ে রুমে বন্দি করে রেখে দাও। এসব দেখে খেম কাঁদতে থাকে। তারপর তারা রামপুরকে রাজার সামনে নিয়ে আসে। রাজা বলে আমাকে সব কিছুই বলা হয়েছে, কিন্তু আমি এক পক্ষর কথা শুনবো না, তুমি বলো কি হয়েছে? তুমি কি তার ছেলেকে আঘাত করেছিলে? সব সত্যি বলবা। রামপু বলে আপনি জানেন আমি কেমন মানুষ, আমি এতটা খারাপ কিভাবে হতে পারি? এরপর ম্যাডাম বলে আমার সন্তান হারিয়ে যাওয়ার পর সে নিজের সন্তানকে সামলাতে পারেনি আর আমার ছেলেকে নিয়ে কষ্ট দিয়েছে। রামপু বলে তুমি মিথ্যা বলছো। এরপরে রাজা বলে ভদ্রভাবে বলো কি হয়েছে? রামপু বলে আপনি বলেছিলেন এক পক্ষর কথা শুনবেন না, তারা আমার ছেলেকে ছেড়ে দেয়নি। এরপর রামপু রাজাকে সব ঘটনা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। রাজা জিজ্ঞেস করে সে কি সত্য বলছে কিনা। তারপর ম্যাডাম বলে এটা সত্য নয়। তখন রামপু গিয়ে প্রিন্সেস আর প্রিন্সেসের মাকে জিজ্ঞেস করেন আপনারা তো সব দেখেছেন, প্লিজ সত্যিটা বলুন। এরপরেই রাজা কাওয়ানের মাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তারপর সে বলে ম্যাডাম যা বলছে তাই সত্য। এটা শুনে রামপুর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। এরপরেই রামপু গিয়ে কাওয়ানকে জিজ্ঞেস করে বাবা তুমি সত্যটা বলো প্লিজ মা। রামপু তার কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে। সেই সময় আমাদেরকে দেখানো হয় প্রিন্সেসের মা বলে তোমার দুই বোনই অসুস্থ, তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের মা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আসলে ম্যাডাম তাদেরকে মেরে ফেলেছিল, যতদিন তুমি এখানে আছো তার বিরুদ্ধে কখনো যেও না, এই স্মৃতি তার মনে পড়ে। এরপর প্রিন্সেস আর প্রিন্সেসের মা বলে হ্যাঁ আমি আর আমার মেয়ে সেখানেই উপস্থিত ছিলাম। রামপু বলে এটা সঠিক নয়, তোমরা আমার আশেপাশেই ছিলে, সব দেখেছো, কেন তোমরা মিথ্যা বলছো? ঠিক তখন রামপু আবারও বারবার গিয়ে কাউনকে জিজ্ঞেস করে তুমি তো সব দেখেছিলে, অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। তখন রাজা গিয়ে কাউনের দিকে তাকায়। কাউন মনে করে যদি আমি মিথ্যা বলি তাহলে রামপু আন্টির কি হবে, যদি সত্যি বলি তাহলেও কি হবে। এরপর সে সব কিছু চিন্তা ভাবনা করে সবার সামনে বলে
আমি সেখানেই ছিলাম। আমি দেখেছি তার ছেলেকে সে আঘাত করেছিল। রামপো বলে এটা সত্য নয়। রাজা সিদ্ধান্ত নেয় রামপোকে মৃত্যুদণ্ড দেবে। এরপর রামপো রাজাকে একটা জোরে থাপ্পড় মারে এবং বলে আমিও তোমাদেরকে সবাইকে মনে রাখবো, তোমাদের অভিশাপ দেব। ঠিক তখনই তাদের দাসরা তার মুখটা চেপে ধরে। রামপো আরও বলে তোমাদের কাটা পূর্ণ হবে, তোমাদের সবার জীবন হবে কষ্টদায়ক, আমার অভিশাপ তোমাদের ওপর পড়বে। রাজা তাকে দণ্ড দেয়। খেম এই দৃশ্য দেখে কাঁদতে থাকে। রামপো বলে দেখো দেখো আমি কি সহ্য করেছি, আমি তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমাদের জীবন দুঃখে ভরে যাক, কোনো উত্তরাধিকারী যেন না বাঁচুক, মৃত্যুর পর আবার তোমরা জন্ম নাও যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি, নারী হয়ে জন্ম নাও ও প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাও কিংবা পৃথিবী ছেড়েই চলে যাও না কেন, আমি যেমন আমার ছেলেকে হারিয়েছি তারপর পুরুষ হয়ে জন্ম নাও ও 21 বছর বয়সে মরণ করো, ঠিক যেমন আমার কষ্টটা হচ্ছে তার থেকেও বেশি কষ্ট তোমরা যেন অনুভব করতে পারো, আমি কাউকে ছেড়ে দেব না। এরপরে রামপো খেমকে একে একে করে তার আগের জন্মের সবাইকে মেরে ফেলার দৃশ্যগুলো তাকে দেখাতে থাকে। আর রামপো বলে দেখো আমি সবাইকে মেরে ফেলেছি, এখন শুধু তুমি আছো আর এখন তোমাকেও মেরে ফেলবো, তোমার শাস্তি তোমাকে পেতে হবে, তোমাকে মেরে ফেলে আমার প্রতিশোধ পূরণ হবে। ঠিক তখন কিড সার্ভেন্টের মধ্যে থং এসে রামপোকে থামায়। রামপো থংকে মেরে ফেলে আর এই দিকে খেমের হুঁশ ফিরে পানি থেকে উঠে আসে। প্রাণ এসে সেখানে দাঁড়ায়। খেম বলে তোমার কি হয়েছে? প্রাণ জিজ্ঞেস করে গ্র্যান্ডমা কোথায়? খেম বলে পুকুরে আছে। প্রাণ পুকুরে ঝাঁপ দেয়। এরপর জেড আর চান খেমকে সামলে নেয়। খেম বলে গ্র্যান্ডমা সি এখন ওর কন্ট্রোলে আছে। আমরা দেখি রামপোর কারণে থং এই পৃথিবী থেকে চলে যায়। প্রাণ মন্ত্র পড়ে, যার ফলে রামপো পালিয়ে যায়। প্রাণ গ্র্যান্ডমা সিকে উপরে নিয়ে আসে, এরপর জাগানোর অনেক চেষ্টা করে। প্রাণ বলে অ্যাম্বুলেন্স ডাকো। চান কল করে অ্যাম্বুলেন্স ডাকার জন্য। জেড আঙ্কেল চাইকে কল করে। খেম বলে তার পালস দেখো। প্রাণ চেক করে আর বুঝতে পারে গ্র্যান্ডমা সি আর নেই। খেম অনেকবার প্রসাব করতে থাকে। তখন প্রাণ বলে থামো। খেম বলে এখনো তো 20 মিনিট হয়ই নাই, তুমি আমাকে চেষ্টা করতে দাও। প্রাণ বলে থামো, আমি বলছি থেমে যাও। কিন্তু খেম তার কথা শোনে না। প্রাণ খেমকে ধরা শুরু করে। এরপর খেমকে সরিয়ে ফেলে বলে একবার আমাকে চেষ্টা তো করতে দাও। এরপরে এই প্রাণ তাকে শক্ত করে ধরে বসে থাকে আর খেম অজরে কান্না করা শুরু করে। জেড আর চাঁদ দেখেও কাঁদতে শুরু করে। নেক্সট সিনে আমরা দেখি গ্র্যান্ডমা সিকে তারা শ্রদ্ধা জানায়। প্রাণ আর জেড সেখানে বসে থাকে। খেম বাহিরে দাঁড়িয়ে থাকে। আঙ্কেল চাই এসে বলে ভেতরে এসো, কেউ তোমাকে দোষ দিচ্ছে না। খেম বলে আমি পারবো না। এরপরে রাতে কেসম মঙ্ক তাকে অর্থাৎ খেমকে একটা চিঠি দেয় যেখানে গ্র্যান্ডমা সি কাসেম মঙ্কের জন্য লিখেছিল। কেসম মঙ্ক বলে ওর আগে থেকে হার্টের প্রবলেম ছিল, তাই সে একদিন আগেই চলে গিয়েছিল। এরপরে রামপো ওকে প্রজেস্ট করে ফেলে। ওর মৃত্যুর জন্য তোমার কোনো দোষ নেই, সবাই সত্য জানে, তাই বেশি টেনশন করো না। খেম চিঠিটা ফেরত দেয় এবং প্রশ্ন করে আপনি কোথায় থাকবেন? তখন কাসেম বলে কিছু সময়ের জন্য আমি এখানেই থাকব, তোমার গ্র্যান্ডমা সির ক্রিয়াক্রমের পর রামপোর মোকাবেলা করতে হবে। এরপরে আমরা দেখি খেম বাড়ি ফিরে যায় এবং জেড বলে এমন করো না। তারপরেই আখ বলে আমি থংকে ছাড়া বাঁচতে পারবো না। খেম জিজ্ঞেস করে থং এর কি হয়েছে? চান বলে রামপো ওর ওপর আক্রমণ করেছে আর এরপরে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এরপরে খেম বলে মাস্টার আপনি ওকে ফিরে আনতে পারবেন না? প্রাণ বলে না। এরপরে আমরা দেখি আখ অজরে কান্না করতে থাকে আর ক্ষমা চায়। আখ বলে এটা তোমার কোনো দোষ নেই, থং ওর দায়িত্ব পালন করেছে, শেষ দিন পর্যন্ত ও প্রস্তুত ছিল, আমাকে ওর কাছে পাঠিয়ে দেন। জেড অনুরোধ করে প্লিজ যেও না। আখ বলে আমাকে ওর কাছে যেতে দাও। আখ প্রাণকে বলে যে থংয়ের কাছে পাঠান আমাকে। তারা সবাই অনেক কান্না করতে থাকে কিন্তু প্রাণ তার মন্ত্র পড়ে। এরপরে আমরা দেখি আখ ওইখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সবাই গ্র্যান্ডমা সিকে চিরতরে বিদায় দেয়। সবাই অনেক আপসেট থাকে। প্রাণ অনেক কাঁদে। খেম ওর দিকে তাকিয়ে থাকে। প্রাণ সেখান থেকে চলে যায়। চান গিয়ে জেটের দিকে তাকায়। জেট একা থাকে, উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। চান ওর কাছে এসে দাঁড়ায়। জেট বলে ছোটকালে সবসময় গ্র্যান্ডমা সি আমাকে সব কিছু থেকে বাঁচাতে সাহায্য করতেন আর থং জানতো যে আমার কোনো বন্ধু নেই, তাই সে আমার বন্ধু হয়ে উঠেছিল। চান বলে আমি জানি
জানি তুমি আপসেট আছো, কিন্তু তারা যদি দেখে তুমি আপসেট তাহলে ওরা চিন্তা করবে। যাই হোক, আমি সবসময় তোমার সাথে থাকবো বন্ধুর মতে। আমাদের জানি না সামনে কি হবে, হয়তো তুমি আমাদের সম্পর্ক থেকে একটা ব্রেক চাও, তাই না? যে চানের হাত ধরে বলে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। খেমের বিষয়টা শেষ হলে আমরা আমাদের সম্পর্কের বিষয়টা সেখান থেকেই শুরু করব যেখানে শেষ করেছিলাম। চান বলে, তারপর সব কিছুই স্পষ্ট করে নেব। এখন আমরা শুধু বন্ধু হয়ে থাকি। এরপরে সিনা আমরা দেখি খেম আঙ্কেল চায়ের কাছে কিছু সাহায্য চায়। রাতে খেম সবকিছু গুছিয়ে, অর্থাৎ নিজের জিনিসপত্র সবকিছু গুছিয়ে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত নেয়। তখনই প্রাণ তাকে দেখে ফেলে। প্রাণকে দেখে খেম আর যেতে চায় না, কিন্তু প্রাণ তার সামনে এসে বলে, আবার কি মাস্টার বলছো? খেম বলে, মাফ করো, আমি কেবল। তারপর চুপ হয়ে যায়। প্রাণ বলে, প্লিজ যেও না, আমার সাথে থাকো। খেম বলে, কিন্তু গ্র্যান্ডমাসি আর থং, তাদেরকে তুমি ভালোবাসো। তারপরে প্রাণ বলে, গ্র্যান্ডমাসির সময় এসেছে, আর থং, সে তো দ্বিতীয়বার জন্ম নিতে হবে, আমি ওদের ধরে রেখেছি। তারপর খেম বলে, এটা সত্য নয়, এটা সব কিছুই আমার জন্য হয়েছে। প্রাণ বলে, তুমি জানো এটা তেমন নয়। এরপরে প্রাণ খেমের হাত ধরে বলে, আমার কাছে আর কেউ নেই তুমি ছাড়া, প্লিজ তুমি আমার সাথে থেকে যাও। এরপরেই প্রাণ তাকে জড়িয়ে ধরে। খেম প্রাণকে ডাকে পি বলে আর মাফ চায়। আমরা দেখি প্রাণও কান্না করতে থাকে। খেম ওকে ধরে থাকে। এরপর খেম গিয়ে প্রাণের যত্ন নেয়। প্রাণ বলে, রামপুর ক্ষমতার প্রভাব এখনো আছে, 1-2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাব। ওরও অবস্থা ঠিক নেই, সেও কিছুদিন আসবে না, তুমি আমাকে ছেড়ে যেও না। তারপর খেম প্রাণের হাত ধরে রাখে। প্রাণ ঘুমিয়ে পড়ে। এরপরেই খেম ওকে দেখে হাসে এবং প্রাণকে কিস করে। পরের দিন সকালে প্রাণ যখন ঘুম থেকে ওঠে, সে খেমকে রুমে পায় না। এটা দেখে চারদিকে যখনই খুঁজতে যাবে, সে টেবিলের উপরে একটা নোট পায়, আর যেখানে লেখা ছিল, অর্থাৎ খেম লিখে গিয়েছে, সব কিছুর জন্য ধন্যবাদ, তোমাদের সাথে থেকে আমার জীবন সার্থক হয়ে উঠল। আমি যে ভালোবাসা পেয়েছি তা আমি কখনোই কল্পনা করিনি। আমি এমন মানুষের মাঝে ছিলাম যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার অনুভূতিটা অনেক অদ্ভুত। আমি ভাগ্যবান যে আমি জন্ম নিয়েছি। যদি আমি আগামীকাল দেখতেই না পাই, তবুও কোনো অনুশোচনা নেই আমার। এরপরেই জেড ও চান খেমের পিছনে যায়। খেম ফিরে আসার জন্য টিকিট কাটছে। নোটে আরও লেখা ছিল, আমি হার মানব না, কিন্তু এখন থেকে আমি নিজের পথ চলবো, যাতে আর কোনো লোক আমার জন্য আহত না হয়। তোমাদের প্রত্যেকটি দিন যেন সুখের হয়। এরপরেই প্রাণ নোটটা পরে কাঁদতে শুরু করে, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো কেমন হয়েছে এক্সপ্লেনেশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ডে অবশ্যই ফর ইউ এভার আমাকে এক্সপ্লেনেশন আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।